করোনা ভাইরাসে বিশ্বে এখন আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখেরও বেশি, মৃতের সংখ্যা ১৩,০০০ ছাড়িয়ে গেছে। বাংলাদেশে ২৭ জনের আক্রান্ত হওয়ার খবর আমরা পেয়েছি, তার মধ্যে ২ জন মারা গেছেন। হাসপাতালে এখনো আছেন ২০ জন, ২ জন বাড়িতে চলে গেছেন। আমরা এরকম একটি পরিস্থিতিতে করোনা নিয়ে কি করব কি করব না সেরকম একটি মাঝামাঝি অবস্থায় আছি। তার মধ্যে যুক্ত হয়েছে অতি উৎসাহী কিছু মানুষের নানা রকমের খবরের চালাচালি, যেটা সোশ্যাল মিডিয়াতেই বেশি প্রাধান্য পাচ্ছে, আর সেখানে গুজব ভর করেছে। সেই গুজবের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণের দেশ বাংলাদেশ, সে দেশেও। সেখানে আজকে আমরা যেখানে যে বিষয় নিয়ে এই আলোচনাটি করতে চাই, গুজব, করোনা। আমাদের সঙ্গে যারা আছেন, ডাক্তার ASM আলমগীর, IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা পেয়েছি লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেমকে, তিনি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, এবং আরিফ জেপ্তিক এসছেন আমাদের সঙ্গে, অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি এই অনলাইনে গুজবের যে হিড়িক পড়েছে সেটা নিয়ে নিশ্চয়ই খোঁজখবর রাখছেন। তাসফিক উদ্দিন চৌধুরী, থাইওয়ান থেকে তিনি দেশে ফিরেছেন, স্টুডেন্ট, থাইওয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট, বর্তমানে বাংলাদেশে আছেন, কোয়ারেন্টাইনে আছেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কোনো এক পর্যায়ে জানাবেন আমাদের এই অনুষ্ঠানে। আর আমরা সরাসরি চীনে যুক্ত হব নূর তুষারের সঙ্গে। তিনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার অভিজ্ঞতার কথা শুনব। কিন্তু তার আগে আমরা যেই বিষয়টি নিয়ে, গুজব করোনা বা গুজব করোনা, একটি চিঠির সূত্র ধরেই অনুষ্ঠানটি শুরু করতে চাই। সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, নাম বলছি না। পিতার মৃত্যু এবং সন্তানের ব্যর্থতা, লম্বা একটি চিঠি। এখানে সন্তান লিখেছেন তার বাবা কিছুদিন আগে অসুস্থ হয়েছেন, অর্থাৎ 16 তারিখে, এই মাসের 16 তারিখে আব্বা অসুস্থ বোধ করলে আমাদের ড্রাইভার ওই দিন বিকেলে তাকে কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। ওই সময় আমরা ভাইরা সবাই অফিসে, আমি অফিস থেকে বাসায় এসে শুনলাম ডাক্তার ধারণা করছে উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং এরপর টেস্টের জন্য আমরা IEDCR এর হান্টিং নাম্বারে ফোন দেওয়া শুরু করি। প্রায় 1.5 ঘন্টা পর তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। আমাদের জানায় যেহেতু অসুস্থ ব্যক্তি বিদেশ ফেরত না এবং বিদেশ ফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে উনি আসেন নাই, সেহেতু এই টেস্ট ওনার জন্য প্রযোজ্য নয়। আমি তাদের বলেছিলাম উনি মসজিদে যান এবং ওখান থেকে ভাইরাস আসতে পারে কি না। তারা আমাদের বলেছেন যে এই ভাইরাস বাংলাদেশের কমিউনিটিতে মাস লেভেলে সংক্রমিত হয়নি, সুতরাং আপনারা চিন্তা করবেন না, এটি সাধারণ শ্বাসকষ্টের প্রবলেম। তারপর তিনি বিস্তারিত লিখেছেন তার বাবা তারপর থেকে কতটা অসুস্থ হয়ে পড়ছিলেন। 18 তারিখের ঘটনা তিনি লিখেন এভাবে, আমি একটু সংক্ষেপ করে পড়ছি। 18 তারিখ দুপুর থেকে আমরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ IEDCR এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। তারপর 19 তারিখ বিকেলে IEDCR রাজি হয় এবং রাত্রে টেস্ট করে পরের দিন 20 তারিখ দুপুরে IEDCR আমাদের জানায় যে রিপোর্ট পজিটিভ। আমাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে 15 দিন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে ওই হাসপাতাল, অর্থাৎ ওনার আব্বাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ICUতে ছিলেন, উনি চিকিৎসা নিচ্ছিলেন, নর্মাল নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন। এবং ওই হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানতে পারে যে তার করোনা পজিটিভ, ওনাদেরকে প্রেশার করতে থাকেন যেন তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কিন্তু আমরা অনুমতি না দিয়ে তাদের বলতে থাকি ট্রিটমেন্ট দিয়ে যাওয়ার জন্য। তারা রোগীর কাছেও যায়নি এবং আমাদের ICUর ভেতরে ঢুকতেও দেয়নি। যা হোক, আমার আব্বু অবশেষে 21 তারিখ ভোর 3টার সময় ইন্তেকাল করেন। আমরা সন্তানরা ব্যর্থ, পিতার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারিনি, এমনকি তার জানাজায় আমরা উপস্থিত থাকতে পারিনি। সন্তান হিসেবে, একজন পুত্র হিসেবে এর চেয়ে কঠিন কষ্ট আর কিছু কি হতে পারে? আমরা বুকে পাথর বেঁধে পাশে অবস্থান করছি। সরকারের আইন মেনে 15 দিন
কোয়ারেন্টাইনে আছি। এরই মধ্যে কিছু কিছু পেজ এবং অনলাইন মিডিয়া আমাদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি চিঠির পুরোটা শেষ করতে পারছি না, গলা আটকে আসছে যে আমাদের বাংলাদেশে এরকম অবস্থা। এক করোনা ভাইরাস গোটা বিশ্বকে কতখানি স্বার্থপর এবং অসহায় করে তুলল। আমি একদম ডাক্তার ASM আলমগীরের কাছেই যাই। এতটা প্যানিক তৈরি হয়েছে, আমরা শুরুতেই যে পরিসংখ্যান বলছিলাম যে 3 লাখের বেশি মানুষ আক্রান্ত, মারা গেছে 13,000। বাংলাদেশের কথাই যে কয়টা রিপোর্টেড, বাংলাদেশের কতজন আক্রান্ত হয়েছে তা নিয়ে নানা রকম বিভ্রান্তিকর তথ্য আমরা দেখতে পাচ্ছি। তারপরে 2 জনের মৃত্যু হওয়ার খবর পেয়েছি, বাকিরা চিকিৎসা নিচ্ছে। 2 জন চিকিৎসা নিয়ে বাড়িতেও চলে গেছে। আমরা তো এই স্বস্তিটুকু কেন দিতে পারছি না যে করোনা হলেই তার চিকিৎসাও দেওয়া যাবে না কোনো হাসপাতালে? এটা এক ধরনের, আসলে ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কোথায় আছি, মানে আমি নিজেও রাত দিন, আপনারা জানেন আমার অবস্থা, কিন্তু কোথায় আছি মাঝে মাঝে নিজেরই কষ্ট হয় আসলে। আমরা আমরা নানাবিধভাবেই জানি যে এখন তো আমরা 1 লক্ষ রুগীর ডাটা জানি যারা বাড়ি চলে গেছেন সুস্থ হয়ে, যে করোনা হলেই মারা যাবো এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু কোথাও কোথাও এটা সত্যি যে চিকিৎসায় বিভ্রাট ঘটছে, অর্থাৎ ডাক্তাররা যাচ্ছেন না, মানে এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। এই রোগী সম্পর্কে আমি জানি, বিস্তারিতই জানি। আসলে যেদিন মারা গেছেন সেদিন রাত 3টা থেকে সারাক্ষণ ওখানেই ছিলাম আমি। তো পরীক্ষা করতে আইডিসিআরের আমাদেরও তো সীমিত, আমরা 17 কোটি লোকের জন্য 17টা মাত্র আমাদের হটলাইন নাম্বার। সো আমাদের পর্যন্ত না, পরীক্ষা এখানে কোনো দোষের কিছু না। পরীক্ষা নিশ্চিত হতে চেয়েছিলেন এবং তার পরিবারের লোকজন তারা কোয়ারেন্টাইনে আছেন, ঠিক আছে, কিন্তু এরকম একটা মানে হঠাৎ করে যখন নাকি পজিটিভ আসলো এবং সঙ্গে সঙ্গে আইসিইউর সাপোর্ট খুলে নিয়ে নিতে হবে, শেষ চিকিৎসাটুকু পাবেন না একটা মানুষ। বলি দেখেন, আমাদের প্রাইভেট হাসপাতালগুলো আমাদের সাথে মিটিং করে যখন প্রত্যেকেই আমাদেরকে অফার করেছে যে আমরা নির্দিষ্ট একটা কর্নার করব আপনাদের জন্য, আমাদের এরকম রোগীর জন্য রেডি থাকব, অধিকাংশই রেডি হয়নি এখনো। এবং এই হাসপাতালও কিন্তু এই পেশেন্টটিকে বের করে দিতে চেয়েছিল এবং আমরা আমাদের ইনফ্লুয়েন্স খাটাতে হয়েছে, না পেশেন্ট এখানেই থাকবে, আপনি হয়তো পেশেন্ট আইসিইউ সাপোর্টে আছে, আপনি খুলতে পারেন না। এবং এরকম বেশ কিছু। এখন করোনার ক্ষেত্রে আমি বলি, করোনার সাইন সিমটমস হলে যা হয় এরকমই হতে পারে যে যাদের মারাত্মক আকার হয়, এবং এটা আমি যেটা বলা শুরু করেছিলাম যে 1 লক্ষ রোগীর মধ্যে 82,000 হাসপাতালে ভর্তি হয়নি। সো অর্থাৎ আপনার হাসপাতালে আসতে হবে, সিরিয়াস হয়ে যাবে। তার মধ্যে 18,000-এর মতো হাসপাতালে ভর্তি হয়েছে, তার মধ্যে এই 18,000-এর 3%-এর এই ক্রিটিক্যাল কেয়ার লেগেছে। সো আমরা সারা দেশে কেন আসলে, পৃথিবীতে এরকম অসংখ্য রোগ আছে, বাংলাদেশে অসংখ্য রোগ আছে যে আপনি আক্রান্ত হলেই আপনাকে আইসিইউতে চলে যেতে হয়। আমরা প্রতি বছর নিপা হ্যান্ডেল করছি, যেখানে কেস ফ্যাটালিটি 70, অর্থাৎ 100 জন আক্রান্ত হলে 70 জন মারা যাচ্ছে। কিন্তু আমরা করে যাচ্ছি, কিন্তু কোথাও আমাদের একটা ডিলেমা কাজ করছে এখন। আমরা হাঁচি কাশি নিয়ে আসলেই মনে করছি বোধহয় করোনা হয়ে গেল। করোনা হয়ে গেলেই কি হবে? হাঁচি কাশি তো এমনি ভালোই হয়ে যাবে আপনার। ইটস অলমোস্ট সেলফ লিমিটিং। কিছু কিছু লোকের ক্ষেত্রে কমপ্লিকেশনস হতে পারে, সেগুলির জন্য হাসপাতাল তৈরি আছে। না, মানে এরকম ক্রিটিক্যাল কেস আছে, ডাক্তারও আছে, চিকিৎসক আছে, আইসিইউ আছে। সেখানে এই করোনা যখন নাকি আইডেন্টিফাই হবে তখন একেবারে চিকিৎসাই পাবে না, তার সাপোর্ট খুলে নিবে, সেটি একটা যেমন উদাহরণ আমি পড়ে শোনালাম। অনেক হাসপাতালে এখন নর্মাল অন্য কোনো রোগেরও চিকিৎসা দিতে ডাক্তাররা ভয় পাচ্ছে বা চলে যাচ্ছেন, বা তাদের ঠিকঠাক ইকুইপমেন্ট নাই, মানে তারা প্রোটেক্টেড হওয়ার যে পোশাক যেটা সেটা তাদের ঠিক মতো করে সরবরাহ দেওয়া হচ্ছে না ইত্যাদি। কিন্তু আইসিইউ বা এরকম ক্রিটিক্যাল জায়গায় তো ডাক্তাররা সবসময় এই ধরনের ছোঁয়াচে অবস্থার মধ্যেই থাকে, সবসময় তো প্রস্তুত থাকার। এবং যদি আমি বলি এখানে দেখেন, আইসিইউতে এই পেশেন্টের যদি সে করোনা আক্রান্ত না, তার যেসব সাইন সিমটমস ছিল যেটার জন্য তাকে আইসিইউতে যেতে হয়েছে, এবং করোনা আক্রান্ত হলে যদি এসব সাইন সিমটমস হতো, ট্রিটমেন্ট কিন্তু একই।
রাইট। কারণ আমরা করোনার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট জানি না, এবং ডাক্তারদের প্রিকশন কিন্তু মানে যারা আইসিইউতে নিতেই হয় আইসিইউতে যারা সবার, হ্যাঁ। মানে যারা কাজ করেন তাদের নিতেই তাদের হয়। তো ওই প্রিকশন নিতেই হয়। আর আর হাসপাতাল কর্তৃপক্ষের ইনস্ট্রুমেন্ট কন্টামিনেটেড হয়েছে, খুলে ফেললেও তো সেটা কন্টামিনেটেড থাকবে একদম। সো কেন এরকম হচ্ছে, কোথাও কোথাও আমাদের মানসিক ঝামেলা হচ্ছে আসলে। আমরা আমরা খোঁজার চেষ্টা করছি, আমরা বিভিন্নভাবে আমাদের ডাক্তারদের মাঝে এই বার্তাটা দিতে চেষ্টা করছি। একটা ট্রমা তৈরি করে ফেলেছি যে যতটুক না সচেতন হওয়া দরকার ছিল, সচেতনতার চেয়ে একটা রিস্কের মধ্যেই অনেক বেশি যাচ্ছি কিনা। সেখানে আমরা সোশ্যাল মিডিয়ার তে অনেক অনেক ভালো তথ্য পাচ্ছি, আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নানান গুজব এবং ভয়ও ছড়ানো হচ্ছে। তার একজনকে তো আপনারা অ্যারেস্ট করেছেন, মানে অডিওতে, মানে একটা অডিও ভাইরাল হয়েছে যেটা যে 18 জন চিটাগংয়ে তার সামনেই মারা গেছে করোনাতে। আপনি নিশ্চয়ই সেটা শেয়ার করবেন। একটা ছোট্ট বিরতির পর লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসিমের কাছে ফিরছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আজকে শিরোনাম রেখেছি গুজব করোনা। বিরতিতে যাবার আগে দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ ধরে নিশ্চয়ই জানেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসিম আমাদের সঙ্গে আছেন। আমরা গুজবকারীদের নিয়ে, অর্থাৎ করোনা নিয়ে যারা গুজব করছেন তাদের ব্যাপারেও র্যাব, পুলিশ অ্যাকশনে নেমেছে। একটি উদাহরণ আমরা একটু দেখাতে চাই। ইতিমধ্যে সকলের ইনবক্সে চলে গেছে। অনেকে আজকাল যেটা করছে যে টাইমলাইনে শেয়ার করছেন না, কিন্তু ইনবক্সে প্রচুর গুজব, প্রচুর শেয়ার হচ্ছে, নানা রকমের দেশি বিদেশি নানা রকমের, ঠিক কন্টেন্ট বলবো না, গুজবের কিছু রসদ। তারই একটা ফোনের কনভারসেশন একটুখানি শুনে নেই। আমি আজকে 2টা করোনা রোগী রিফিউজ করছি। কথা বুঝতে পারছো? আমার এখনো 3টা রোগী ভর্তি হয়েছে, গত এক সপ্তাহে 2টা মারা গেছে। এখন এগুলো কাউকে বলতেও পারতেছি না, গভর্নমেন্ট থেকে এগুলো প্রেশার আছে। ঠিক আছে, মেডিকেল অনেক রোগী মারা গেছে চিটাঙে, আমার জানা মতে গত 2 দিনে প্রায় 18-19 জন মারা গেছে। সারার ভাই ধন্যবাদ। আমরা জানি পুলিশ ওনাকে গ্রেফতার করেছে, উনি একজন চিকিৎসক পেশায়। জি, আপনাদের ধন্যবাদ আমাদেরকে এখানে আহ্বান জানানোর জন্য। আসলে আমরা এই মুহূর্তে কথা বলছি, আমি এই মুহূর্তে সকল যারা এই করোনায় আক্রান্ত হয়েছে সবার প্রতি সমবেদনা জানাতে চাই এবং দোয়া করছি যেন তারা সুস্থ হয়ে ওঠে খুব শিগগিরই। আপনারা সবাই অবগত আছেন, আমরা র্যাব কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু এই বিভিন্ন ধরনের সামাজিক অপক্ষয়কে সঠিক রাস্তায় রাখার জন্য কিন্তু অনেকগুলো কাজ করে যাচ্ছে এবং এর মধ্যে গুজব কিন্তু অন্যতম। এবং আপনারা দেখেছেন কিন্তু আমাদের বিগত দিনগুলোতে কিন্তু এই গুজব নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি। যারা গুজব সৃষ্টিকারী, যারা গুজবকে নানাভাবে এই অপপ্রচার চালাচ্ছে, এদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই 31শে ডিসেম্বর যখন সারা পৃথিবীময় এই অসুখটি যখন ছড়িয়ে পড়লো, এই ভাইরাসটি করোনা, এরপর থেকে কিন্তু আমরা আমাদের যে র্যাব সাইবার মনিটরিং সেলকে আমরা আরও বেশি উজ্জীবিত করেছিলাম এবং আপনারা অবগত আছেন আমাদের 15টি র্যাব ব্যাটালিয়ন সারা বাংলাদেশময় তারা ছড়িয়ে আছে এবং এই প্রত্যেকটা ব্যাটালিয়ন থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করছি যে কে কোথায় কোন মাধ্যমে এই গুজব ছড়াচ্ছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা এই গত কয়েকদিনে 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আমাদের এই আমরা আরও মনিটর করছি প্রায় অর্ধশতাধিক, যারা দেখতে পাচ্ছি যে নানা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে, মানে অনেকে হয়তো একটু মানে ভুল বুঝতে পারেন যে আমরা এখানে যেই অডিওটি শোনালাম হয়তো এই অংশটুকু দিয়েই আবার আরেকটা কন্টেন্ট তৈরি করে ফেলবে, আবারও এটা আরেকটা ভাইরাল আরেকটা গুজবের মধ্যে যাবে। একটু পরিষ্কার হতে চাই, যিনি এই ফোনে এই কথোপকথন যার, তিনি চট্টগ্রামের একজন চিকিৎসক। পুলিশ তাকে গ্রেফতার করেছে, তার ব্যাপারে একটুখানি আসলে মূলত এই যে বিষয়টা নিয়ে উনি কথা বলছিলেন এটা সম্পূর্ণই একটি, আমি বলবো যে অতিরঞ্জিত একটা বিষয়। উনি একজন ডক্টর এবং উনি যেটা বলতে চেষ্টা করেছেন যে প্রচুর রোগী মারা যাচ্ছে এবং অনেক রোগী মারাও গিয়েছে। এটা আসলে গ্রেফতার হওয়ার পরে তো জানেন, মানে নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন উনি এই কাজটি
করলেন? আসলে এর কোনো সঠিক উত্তর এখন পর্যন্ত উনি দিতে পারেননি। সদুত্তর যেটা আমি বলবো, এখানে আমি আবারও যেটা বলতে চাই যে আসলে সঠিক তথ্যকে উনি অতিরঞ্জিত করে এটাকে বলার চেষ্টা করছেন, যেটা কিন্তু বিভিন্ন সময় ভাইরাল হয়েছে। এবং এই বিষয়টা কিন্তু শুধু শুধু এটাকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো মানুষের মনে সৃষ্টি হয়েছে নানা গুজব, জি। যে আসলে কি এরকম ঘটনা ঘটছে কিনা, এবং মানুষের মধ্যে একটা মানে বলবো যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এইখানে আমি একটু ছোট করে একটু বলে চাই যে আমরা কিন্তু সচেতন হব, আমরা কিছু সচেতনতা তৈরি করব সবার মাধ্যমে, ভালো কথা বলার মাধ্যমে। আপনাকে আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে বা সামাজিক, আমরা দেখেছি যে এটাও কিন্তু মনিটর করছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু বিভিন্ন কথা উঠে আসছে যে করোনাকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে। তা এই বিষয়ে কিন্তু আমি স্পষ্ট করে একটু দেখে আসি আমার সহকর্মী আচ্ছা। আহমেদ রাব্বি তানিমের একটা রিপোর্ট দেখে আসি। আপনি যে রেফারেন্স দিচ্ছিলেন সেগুলো নিয়ে তার একটা ছোট্ট রিপোর্ট। সভ্যতার শহর ইতালি এখন কফিনের শহর। করোনার ছোবলে মিলান, রোম হয়ে পড়েছে প্রাণহীন। এমন মহামারী দুর্যোগে চীন, ইতালি সহ আক্রান্ত দেশগুলোর মানুষ যেমন সতর্কতা মেনে চলেছে, তেমনি মানবিক এই সংকটে মনের শক্তিটাকেও আরো প্রবল করেছে একসাথে বাঁচার জন্য। সেখানকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্কের চেয়ে সচেতনতা আর সতর্কতাই বেশি চোখে পড়ে। কিন্তু বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো বিভ্রান্তিতে মানুষ আর মানবতা বিভক্ত হয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা। কেউ কেউ বলছেন স্বপ্নে করোনা ভাইরাসের প্রতিষেধক পেয়েছেন এবং শুধু নির্দিষ্ট গোষ্ঠীকেই তারা এটি দিবেন, আর ওই ঔষধেই নাকি রোগ মুক্তি। আন্তর্জাতিক পাপের আন্তর্জাতিক শাস্তি করোনা ভাইরাস। মানুষ নাকি জমা হইলেই বিপদ। করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্ন যোগে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। দোয়া তাবিজের ব্যবসায় কেউ কেউ নেমেছেন কৌশলগত মিথ্যাচারে। আইন প্রয়োগকারী সংস্থার তৎপর হওয়া উচিত। ইসলামের দৃষ্টিতে এই সমস্ত দুর্যোগ মুহূর্তে প্রথম যে কথাটা বলা হয়েছে, আতঙ্কিত না হইতে, কারণ আতঙ্কে মানুষকে অর্ধেক অসুস্থ করে ফেলে। বিভিন্ন ধর্মীয় বক্তাদের এসব বক্তব্যের প্রচারের বড় একটা জায়গা ফেসবুক, ইউটিউব। হাজারে হাজারে শেয়ার আর লাখ লাখ ভিউতে এসব কন্টেন্ট ইনবক্সেও পৌঁছে যাচ্ছে প্রতিটা মানুষের কাছে। ফেসবুকে আপলোড করা এসব উস্কানিমূলক কন্টেন্ট যাদের ফিল্টার করার কথা, সেই আইন প্রয়োগকারী সংস্থার কঠোর মনিটরিং এর পরও প্রচার হচ্ছে এসব অপব্যাখ্যার অনলাইন কন্টেন্ট। যে সকল লিঙ্ক পেজেস বা অ্যাকাউন্ট থেকে গুজব রটানো হয়, এই সকল লিঙ্ক পেজেস অ্যাকাউন্টগুলোকে আমরা লোকেট করছি, ডিটেক্ট করে প্রতিনিয়ত আমরা এর তালিকা বিটিআরসিকে আমরা পাঠাচ্ছি। ধর্মীয় পরিচয়ধারী একজন ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি গুজব রটানোর অভিযোগে। সারা বিশ্ব সতর্কতামূলকভাবে সব প্রকাশ্য আয়োজন, জনসমাগম বন্ধ করে দিয়েছে। এমনকি সৌদি আরবে সরকার মক্কা ও মদিনার দুটি মসজিদ ছাড়া সব মসজিদেই নামাজ বন্ধ ঘোষণা করেছে। ঠিক তখনই বাংলাদেশে প্রশাসনের জনসমাগম না করার নির্দেশ উপেক্ষা করেই নাকের ডগায় লক্ষ্মীপুর মৌলভীবাজারে করোনা থেকে মুক্তি পেতে কয়েক লাখ মানুষের এই মাহফিল। আমরা প্রত্যেকের বাড়িতে আসলে পৌঁছে যাচ্ছি। আমরা যখনই কোনো জনসমাগমের আমরা নির্দেশনা পাচ্ছি, তাৎক্ষণিকভাবে আমরা সেই জনসমাগম বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। করোনার অপপ্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব বিভ্রান্তিকর ধর্মীয় বক্তব্যে মানুষের বিশ্বাসের জায়গায় মানবতা সংকটে পড়বে না তো? আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসিম, একটু আগে আপনি বলছিলেন যে নানান সময়ে বিভিন্ন সিচুয়েশনে গুজব ইত্যাদি অনলাইনে যেসব হয় সেগুলো নিয়ে আপনার র্যাব প্রস্তুত আছে, তৈরি থাকে, এবং আপনারা জানেন এটা একটা ক্রাইমেরও একটা অংশ। আপনাদের যেমন বাংলাদেশের কেন গোটা বিশ্বের কারোই প্রস্তুতি ছিল না করোনা নামের এরকম একটি ভাইরাস আসবে এবং সেটা এতটা একেবারে বিশ্বকে থমকে দিবে। চীনে যখন আমরা ঘটনাটি দেখছিলাম তখন কি আসলে মানে আপনারা আইন প্রয়োগকারী আপনারা যারা আছেন, আপনারা কি মানে ঘুণাক্ষরেও ভেবেছেন না যে এটা নিয়ে বাংলাদেশে এটা নিয়েও গুজব হবে, এটা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করা হবে, এটা নিয়েও নানা রকমের এই কন্টেন্ট তৈরি করে একটা গোষ্ঠী ফায়দা নেওয়ার চেষ্টা করবে? মানে মৃত্যু এবং মৃত্যু ভয় একটা রোগ, সেটা নিয়েও বাংলাদেশে অন্যান্য পলিটিক্যাল ইস্যুগুলো যেমন করে করা হয় এটা নিয়েও করবে? দেখুন, একটু ভাবার জন্য সময় দিই, এক বিরতির পরে ফিরি।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় গুজব করোনা এই শিরোনামে আমরা কথা বলছি। বিরতিতে যাবার আগে প্রশ্ন ছিল লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেমের কাছে। জি ধন্যবাদ। আমরা যখন আসলে মূলত জানতে পারি যে 31শে ডিসেম্বর যখন শুরু হয়েছিল এই করোনাটি, আমরা তখন থেকে আন্দাজ করতে পেরেছিলাম যে হ্যাঁ এই বিষয়ে হয়তো বাংলাদেশকে একে কেন্দ্র করে হয়তো কিছু না কিছু কথা উঠে আসবে, বাট এটা যে এরকম ব্যাপক আকার ধারণ করবে এটা আসলে আমরা মানে এই করোনা নিয়েও গুজব হবে, করোনা নিয়েও একটা মানে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, সোশ্যাল মিডিয়া এরকম হবে, এটা আপনারা আমরা কিছু আন্দাজ করতে পেরেছিলাম। মানে এটা করোনা ক্রাইম, তাই তো? এই কারণে আন্দাজ করেছিলাম, কারণ হচ্ছে কি যে বিশ্বের ভিতরে দেখবেন এটা বিশ্বময় একটি ঘটনা ছিল এবং কিছু কথা কিন্তু উঠে আসছিল যে বারবার এটা কিন্তু মুসলমানদেরকে অ্যাটাক করবে না এবং এটা বিধর্মীদেরকে অ্যাটাক করবে। এই কথাগুলো কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো অন্য ধারায় এটা চলে যায় এবং তখন থেকে কিন্তু আমরা দেখছিলাম যে এটা নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এবং যেটা বারবার বলতে চেষ্টা করছি যে আমি যদি কোনো আমার বক্তব্য প্রদান করে থাকি, সেই বক্তব্যটা যদি আমাদেরকে সচেতন হতে বাধ্য না করে বরঞ্চ আমাকে আরও বেশি উদাসীন হয়, তাহলে আমি বলবো এটা অবশ্যই একটা ক্রাইমের পর্যায়ে পড়বে। এবং এই যে স্বপ্ন দেখা, এই যে বিভিন্ন আমাদের এই টোটকা বা আমাদেরকে রোগ সম্বন্ধে আমাদেরকে আগে থেকেই বলে ফেলা, এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে কাজ করছি। এবং যারা আমি এদেরকে ওয়ার্ন করতে চাই, যারা এইসব নিয়ে বিভিন্ন বাজার গরম করছেন অথবা তাদের পকেট গরম করছেন, এদেরকে আসলে আমরা একটা বলতে চাই যে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে দূরে সরে আসা উচিত খুব শিগগিরই। মানে তাদেরকে কাউকে আপনারা ধরতে পারেননি নাকি? ধরা নিষেধ আছে বা ওটাতে তো আপনারা অনেক বেশি সেনসিটিভ থাকেন? আসলে ক্রাইমের চোখে কেউই আমাদের কিন্তু ঊর্ধ্বে নয়, এটা স্পষ্ট করে বলে রাখি। আমরা যখনই মনে করব যে কেউ যদি সমাজে যদি কোনো অসহিষ্ণুতা তৈরি করছে বা কোনো সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আমাদের যদি কোনো আমরা আজ করতে পারি, অথবা কোনো কিছুর ক্ষেত্রে মনে হয় যে না এই বিষয়গুলো আমাদের মানুষকে আরও বেশি একটা বৈরী একটা পরিবেশ তৈরি করছে, সে যেই হোক না কেন আমাদেরকে গ্রেফতার করতে সবসময় আমরা তৈরি আছি। মানে এখনো যেই কন্টেন্টগুলো যাচ্ছে, বিভ্রান্তিকর যেসব কন্টেন্টগুলো যাচ্ছে, তাতে কি মনে হয় না যে করোনা নিয়ে এক ধরনের শত্রু ভাব তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট গোষ্ঠীকে একেবারে উদ্ধৃত করেই অপপ্রচার চালানো হচ্ছে? এখন যেটুকু পাওয়া যাচ্ছে তা কি যথেষ্ট নয়? আপনি ঠিকই বলেছেন, কিছু ক্ষেত্রে কিন্তু এটা সত্যি কথাই যে একেবারেই যে এই জিনিসগুলো যে তারা উল্লেখ করছে তা নয়। মানে অনেকেই কিন্তু খুবই সাম্প্রদায়িক বা আমি বলবো যে একেবারে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে বলছেন। বাট একই সাথে কিন্তু আমরা এটাও দেখছি আবার কিছু কিছু লোকজন বা যারা নিয়মিত এরকম ওয়াচ করেন, তারা কিন্তু আবার এটাকে ব্যাখ্যাও করছেন যে না এটা বলা ঠিক হচ্ছে না, এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে এই ধর্মীয় মূল্যবোধ থেকে বের হয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে যেটা মানুষকে উপদেশ দেওয়ার সেই জিনিসগুলো ব্যাখ্যা করছেন। বাট আমরা যেটা আপনাদেরকে বলতে চাই, যদি আমরা তো মানে যেটুকু আপনারা কনসিডার করেছেন যে এইটুকু সীমা লঙ্ঘিত হয়েছে, তাদেরকে কি ধরেছেন? আমরা এরকম প্রায় 7 জনকে গ্রেফতার করেছি যারা হচ্ছে বিভিন্ন ধরনের গুজব তৈরি করছে, যারা বিভিন্নভাবে এরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এবং আরো 50 জনের মধ্যে আমি আগেই উল্লেখ করেছি যারা আমাদের চেকের মধ্যে আছে। আমরা যদি দেখি যে তারা আরো বেশি বাড়াবাড়ি করছে, অবশ্যই তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এ শুধু বাংলায় সম্ভব নাকি? না, এটা গোটা বিশ্বেই একই জিনিস হয় আসলে। আমাদের দেশে আমরা বুঝতে পারছি একভাবে, বিভিন্ন দেশে, ভারতে কি হচ্ছে, ভারতে গোমূত্র খেতে হবে, গোবরে গোসল করতে হবে দিয়ে তো প্রচার চলছে। জিনিসগুলো হচ্ছে কি, বিশেষ করে যখন একটা ক্রাইসিস সময় আসলে এই ধরনের, আমি একবারে এই উদাহরণ বলি, কয়েকটা গোষ্ঠী সরাসরি তারা তাদের স্বার্থ উদ্ধারের কাজ করে। প্রথম হচ্ছে ধর্ম ব্যবসা যারা করে তারা, রাজনীতি ব্যবসা করেন যারা তারা, টোটকা ব্যবসা যারা করেন তারা, এবং শুনতে খারাপ লাগবে ইমেজ ব্যবসা যারা করেন। এই সুযোগে আমি অনেক মহৎ প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ফেক কাহিনী করা, একটা মাস্ক নিয়ে 200 লোক নিয়ে একজনকে পরানো, এটা হচ্ছে যে আমি অনেক মহৎ, এটা এবং সেটা মানে খুব প্রচার করে। হ্যাঁ, এটা প্রেস রিলিজ দিয়ে আবার আপনাকে হয়তো 5 বার ফোন দিবে যে আমি একটা মাস্ক দিয়েছি, দেখালাম। তো এটা খুব স্বাভাবিক, সবাই যার যার সুযোগটা নিবে। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায়, আমরা খুব অ্যাডভান্স চিন্তাগুলো করতে পারি না। কেন জানি এইটা আমাদের দেশে সম্ভব। এই মুহূর্তে যেটা হচ্ছে এটা কিন্তু আসলে কিছুই না। মানে 20 জন হসপিটালে আছেন, 2 জন মারা গেছেন, এবং আল্লাহ না করুক যদি কোনো কারণে এইটা খুব কমিউনিটি লেভেলে ছড়ায়, তাহলে কিন্তু 2 জন 3 জন করে হবে না, এটা একটু বড় আকারে, বেশ বড় আকারে হবে। সেই সময় এসে জনগণকে কন্ট্রোল করার জন্য তখন কিন্তু এখন থেকে যদি এই মেসেজগুলো আটকে না রাখা হয়,
তখন সমস্যা হবে। কারণ তখন আপনি যখন কোনো কারণে একটা ডিস্ট্রিক্টকে আপনি লকডাউন করতে বাধ্য হবেন বা একটা থানাকে লকডাউন করতে বাধ্য হবেন, ওই থানার যদি 70% মানুষ বিশ্বাস করে যে মুসলমানের এটা হবে না, অথবা যদি 70% মানুষ বিশ্বাস করে যে এটা মানে এই যে প্রবলেমটা হবে কি, তখন আপনি এই মেসেজটা দিতে পারবেন না, তখন ওইখানে লকডাউনটা আপনি করতে পারবেন না। যার কারণে এই গুজবগুলো এখনো সময় আছে, এখন জাস্ট শুরু হয়েছে দেশে। এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি আলহামদুলিল্লাহ, যদি করতে না পারি তাহলে যে পরিস্থিতি হবে সেটার জন্য এটা ঠিক রাখতে মানে হবে। লকডাউন বলতে তো শুধু একটা নির্দিষ্ট, ধরেন আমরা যদি শিবচরের কথা বলি, হ্যাঁ, মানে এটা সেখানে শুধুমাত্র দোকানপাট বন্ধ করা হয়েছে, তারা বেরোবে এটা না, এই তারা পর্যায়ে, আরেকটা কিন্তু এটা জেলা ধরেন যাবে না। ধাপে ধাপে যদি কোনো কারণে বাড়াতে হয় না, কিন্তু আপনি তো সোশ্যাল মিডিয়া ওইখানে আর না, আমি বন্ধ যে কথাটা করেননি। বলছি সোশ্যাল এই গুজবের কারণে যে প্রবলেম হচ্ছে, আমি প্রথমেই যদি ধরে নিচ্ছি যে আমি তো মুসলমান, আমার এটা হবে না, তাহলে হচ্ছে কি আপনি ওইখানে যতই ঘোষণা দেন, সরকার যতই চেষ্টা করুক, আপনি লকডাউন করাতে পারবেন না। তাহলে এই মেসেজটা আগে যারা দিয়েছে তাদেরকে বন্ধ করা দরকার। মানে এইটাতে আমি সারোয়ার ভাই যেটা বলছিলেন যে তারা এখনো অনেকটা ধীরে চলো নীতিতে হয়তো যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে আরো একটু শক্তভাবে এই জায়গাটায় ভূমিকা নেওয়া উচিত, মানে খুব স্পষ্টভাবে যে কবুতর আর মাকড়সার মিলনে ঔষধ বানিয়ে Q1 Q3 7 দিয়ে আমরা ঔষধ বানাবো, এই ওয়াজ হচ্ছে, ডেইলি হচ্ছে। ওই লোককে ডেকে বলা উচিত যে ঠিক আছে, তুমি কবুতর আর মাকড়সা দেওয়া হলো, তোমার এই ওষুধ বানায় এখান থেকে বেরোতে হবে, গোটা বিশ্বে তো এটার দরকার, তুমি এটা বানাও। কারণ প্রবলেমটা তৈরি হচ্ছে কি, একটা সময় আপনি দেখবেন যে এরা ওই কবুতর আর মাকড়সা দিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে, ট্রিটমেন্টে আসছে না, হসপিটালে আসছে না, এবং এটা স্প্রেড হচ্ছে। থানকুনি পাতার একটা প্যানিক, এই জায়গাগুলো একটা। চট্টগ্রামের যে ঘটনাটা ঘটেছে এখানে হচ্ছে কি, যে ভদ্রলোক এটা করেছেন, আমরা কি একটু পরিষ্কার করা দরকার, মানে সবাই জানেন, এটা ধরে নিয়ে যেহেতু বলছি, থানকুনি পাতা নিয়ে হঠাৎ করে মধ্যরাতে এক প্যানিক তৈরি হলো বরিশাল এলাকা থেকে, এবং অনেকেই বলেছেন যে থানকুনি পাতার কোনো একজন, এবং এগেইন সেই ওয়াজ মাহফিলেই বলা হলো যে কোনো এক হুজুর বলেছেন যে থানকুনি পাতা চিবিয়ে খেলে করোনা ধরবে না। থানকুনি পাতা আমরা বাজারে যেটা 5 টাকা কিনি, একটা ছোট্ট অ্যামাউন্ট, সেই থানকুনি পাতা প্রায় 20,000 টাকা, 22,000 টাকা পর্যন্ত গিয়ে দাম উঠেছে। তো এইরকম ভয়াবহ ঘটনাও কিন্তু ঘটছে আসলে অহরহ। কবুতর আর মাকড়সার একটা নতুন আরেকটা হ্যাঁ, মানে এটা কিন্তু ওয়াজ মাহফিলে বলা হচ্ছে যে কবুতর আর মাকড়সা দিয়ে ডেইলি 7 ফোঁটা করে 7 দিন খেতে হবে। তো আমার কথা হলো যে ওই ভদ্রলোককে ডেকে এনে কবুতর এবং মাকড়সা সব বসিয়ে দেওয়া উচিত সরকার, যে তুমি বানাও ওষুধটা, আমরা মাস প্রোডাকশনে যাব। প্রবলেমটা তৈরি হচ্ছে কি, এখন এই মুহূর্তে এগুলো খুব বড় ইস্যু না, কিন্তু যদি কোনো কারণে এটা বড় আকারে যায়, মহামারীর আকারে যায়, আমাদেরকে ফুল রিসোর্সটা কাজে লাগাতে হবে এবং জনগণকে অনেক বেশি আকারে তখন কন্ট্রোলের মধ্যে যেতে হবে। তখন যদি আপনি এই এখন থেকে যদি জনমনে ধারণা হয় যে না কিছুই হবে না আমার, তখন তাকে কন্ট্রোল করা কঠিন হবে। সুতরাং এই মেসেজগুলো আরেকটা জিনিসও আছে, আমরা একজন ফোনে আছেন, আমি তাকে ফোনে নিব। তার আগে যে এই কবুতর মাকড়সা থানকুনি পাতার স্বপ্নে করোনার সঙ্গে ইন্টারভিউ করার পাশাপাশি করোনার সম্পর্কে যে সচেতনতা অনেক বেশি, এটা করবেন ওটা করবেন না, অথবা অনেক আমরা বিদেশি কন্টেন্ট আমরা শেয়ার করছি, বন্ধুরা মিলে আমরা সবাই ইনবক্স ভরে ফেলছি যে ধরলেই বোধহয় আপনাকে ধরলেই আমার সারা শরীরে কোটি কোটি হাজার হাজার করোনা ভাইরাস চলে আসে। সুতরাং এইসব কারণেও কি এই যে চিকিৎসকরা চিৎকার চেঁচামেচি করছেন, নাকি চিকিৎসকদের প্রতিনিধি খুব হইচই করে একেবারে মিডিয়া গরম করে ফেললেন যে তাদের স্পেশাল গেজেট যেগুলো দরকার তাদের চিকিৎসা সহযোগিতা দেবার জন্য, সেগুলো না হলে তারা কেন চিকিৎসা করতে যাবে? এবং একটা অমানবিক অবস্থারও তো তৈরি হয়েছে, যারা ভুক্তভোগী তারা তো জানেন। আমি জানি আরিফ এখানে আরো অনেক কিছু যুক্ত করবেন, একজন দর্শক আছেন অনেকক্ষণ ধরে এই বিষয় নিয়ে কথা বলবেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বিষয়টা আসলে ঠিক এরকম না, আমার একটু ডিফারেন্ট। আমার বাবা হচ্ছে একজন ক্যান্সারের পেশেন্ট, তো ওনাকে আমরা রিসেন্টলি ইন্ডিয়াতে নিয়েছিলাম ওনার চিকিৎসা করানোর জন্য। ওনার অপারেশন হয়েছে, ব্লাডার অপারেশন, এবং উনি হচ্ছে রেগুলার ডায়ালিসিসের পেশেন্ট, ওনার দুটো কিডনি নষ্ট। তো আমরা রেগুলার এখানে ঢাকার গুলশান একটা প্রাইভেট হসপিটালে রেগুলার ডায়ালিসিস করাতেন গত 5 বছর। তো গতকালকে উনি বম্বে থেকে ঢাকায় অনেক কষ্টে লাস্ট সাইডে ওনাকে ঢাকায় এনেছি আমরা। আনার পরে যেটা হচ্ছে, আজকে যখন ডায়ালিসিস করতে যাই হসপিটালে, হসপিটাল না করে দেয় যে ওনার ডায়ালিসিস করবে না, যদিও ওনার একটা ক্লিয়ারেন্স ছিল হসপিটাল থেকে বম্বের যে ওনার কোনো করোনা বা তার কোনো সিমটম নাই। কিন্তু যেহেতু উনি ইন্ডিয়া থেকে এসেছেন এবং ওনাকে একটা ইন্ডিয়া থেকে যারাই গতকালকে এসেছেন সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে, কিন্তু ডায়ালিসিস যে পেশেন্ট তার তো সেলফ কোয়ারেন্টাইনে থাকার কোনো অবস্থা নাই, কারণ তাকে সপ্তাহে 3 বার
হসপিটালে গিয়ে ডায়ালিসিস করতে হয়, না হলে তো সার্ভাইভ করতে পারে না। তো এই অবস্থায় আমরা যখন আজকে হসপিটালে যাই, হসপিটালে আমাদেরকে জাস্ট ইগনোর করে দিল যে তারা ডায়ালিসিস পেশেন্ট নিবে না, যেহেতু উনি ইন্ডিয়া থেকে আসছেন। এরপরে আমি বাংলাদেশে ঢাকার যত বড় বড় হসপিটাল আছে আজকে সকাল থেকে রাত পর্যন্ত, এই রাত পর্যন্ত আমি সব হসপিটালে দৌড়েছি, কোথাও তারা নিচ্ছেন না। এরপরে সাজেস্ট করেছে গভর্নমেন্ট হসপিটালে আমি কুর্মিটোলা হসপিটালে যাই, গিয়ে বিকাল 4টার সময় যখন আমি যাই তখন দেখি যে ওদের ডায়ালিসিস ইউনিটে কোনো ডক্টর নাই এবং হসপিটালে কোনো ডক্টর নেই। আমি বললাম যে এরকম দেশের একটা মহা বিপদ চলছে, কোনো ডক্টরই নাই, সমস্যা কোথায়? বললো যে আমাদের অফিসে আবার দুপুর 2টা পর্যন্ত, এরপর কোনো ডক্টর থাকেন না। তো বললাম যে একটু ফোনে আলাপ করে এই সিচুয়েশনে আমি কি করবো, যেহেতু আমি প্রাইভেট হসপিটালে ডায়ালিসিস করতে পারছি না, আমি গভর্নমেন্ট হসপিটালে করতে চাই। তারপরে আমাকে জানালেন যে গভর্নমেন্ট হসপিটালেও এখানেও ডায়ালিসিস করা যাবে না, এখানে শুধুমাত্র যারা ভর্তি আছেন আগের থেকে তারা ডায়ালিসিস করতে পারবেন, করোনার কারণে তারা ডায়ালিসিস করছেন না। তো তারপর সেখান থেকে আমি আরো কয়েকটা গভর্নমেন্ট যাই, তারা কেউই এই সাপোর্ট দিচ্ছেন না, ডায়ালিসিস করবেন না। আমি মোটামুটি শেষমেশ আমি ব্যক্তিগত ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং মালিক পক্ষকে ধরে বিভিন্ন পরিচিত মন্ত্রী এবং পরিচিত এমপি বা এই ধরনের লোকজনকে ধরে বিভিন্ন বড় বড় অফিস, আমাদের যারা সরকার যারা এরকম অফিস ধরে একটা হসপিটালে ইনফ্লুয়েন্স করে রাজি করিয়েছি যে যাতে আমার বাবা ডায়ালিসিসটা করে, না হলে বাবা মারা যাবে। তো সেরকম অবস্থায় আমাকে যদি বলেন যে আমার মনে হয় পরিচিত হয়তো কিছু লোকজন ছিল বলে আজকে কোনো না কোনো ভাবে আমি ডায়ালিসিস করার একটা ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু যারা আসলে বিদেশ থেকে আসছেন কিন্তু করোনা নাই, হ্যাঁ, তাদের এই মুহূর্তে কিভাবে তারা সার্ভাইভ করবে? জি জি, অনেক ধন্যবাদ। আমরা এইসব এরকম অমানবিক ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন সেই সব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যে গুজব, অতি গুজব, যেটুকু আমরা সচেতনতার জন্য যেটুকু ইনফরমেশন দরকার সেটুকু ঠিকঠাক মতো পালন না করে অনেক বেশি করোনার ব্যাপারে আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি, অনেকে ভীত হয়ে যাচ্ছি, ভায়োলেন্ট হয়ে যাচ্ছি কিনা, এবং অমানবিক তো অবশ্যই। আমি ডাক্তার ASM আলমগীরের কাছে একটু জানতে চাই এই ব্যাপারটা নিয়ে। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে এখন। না, ঘটনাটা হচ্ছে আসলে যে আমরা যারা সচেতনতা তৈরি করব তারা আমরা অনেকে আতঙ্ক তৈরি করছি এবং নিজেরা আতঙ্কিত হয়ে আছি। কেন আসলে আমি জানি না। আমরা গণমাধ্যমে এবার আমাদেরকে প্রচুর সাপোর্ট দেন আপনারা, এবং প্রচারণা কোথাও কোনো কম কিছু তো নাই। ট্রেনিং বলেন, এবং আমরা যেটা বলি পিপি নিয়ে যে ক্রাইসিসের কথা বলা হয়, সারা পৃথিবীতে পিপি এর ক্রাইসিস। এবং তার মানে এই না যে প্রতিদিনের আমার চলার মতো কোনো পিপি নাই, ব্যাপারটা তাও না। যে আর করোনার মতো ডিজিজ যদি আপনি পেশেন্টের সরাসরি সংস্পর্শে যান তাহলে আপনার ফুল পিপি লাগবে। আপনি যদি 1 মিটার দূরত্ব থাকেন আপনার সার্জিক্যাল মাস্কও লাগে না। এখন আমার যারা ল্যাবরেটরি টেকনোলজিস্ট কাজ করে, স্যাম্পল কালেকশন করে, তাদের হয়তো একদম ফুল গিয়ার পিপি লাগে। এখন পিপি সাপ্লাই, হ্যাঁ, ইনিশিয়ালি আমাদের কিছু ক্রাইসিস ছিল হাসপাতালগুলোতে। এখন যদি আপনি 300, 400, 500 পিপি থাকে, অন্তত 3, 5, 10 জন পেশেন্ট তো আপনি হ্যান্ডেল করবেন। আপনার তো পেশেন্টই নেই, আপনি হ্যান্ডেলই করছেন না, কিন্তু আপনি মুখে বলে দিচ্ছেন যে আমার কাছে পিপি নাই। ব্যাপারটা তা না। আপনার হাসপাতালে আপনি কয়টা পেশেন্ট এখন দেখেছেন না, কিন্তু এক্সকিউজটা কিন্তু এটা বলছে না যে আমার কাছে পিপিএ নাই বা করোনা, তার মানে অথবা উনি ইন্ডিয়া থেকে এসেছেন, সুতরাং না, ব্যাপারটা তো ওই ভয়টা তো, ভীতিটা তো ওখানে। এই জায়গায় আসলে অ্যাকশন দরকার, এটা বলে লাভ নাই। কারণ হচ্ছে যে বিশেষ করে বেসরকারি হসপিটালগুলো তারা সব, কারণ এখানে তো একটা এস্টাবলিশমেন্ট সরকার রেখেছে বলেই এইটাকে তো টোটাল মেডিকেল সিস্টেমের ভিতর গোনা আছে, যেমন সরকারি ক্যাপাসিটি তো বেসরকারি ক্যাপাসিটি। এটা জাতীয় ক্রাইসিসের সময় এই পুরোটা গুণেই কিন্তু সরকার প্ল্যান করছে। এই সময় তুমি বলবা রোগী রাখবো না বা সর্দি কাশি রোগী রাখবো না, বাইরে লিখে দিবা, এটা হবে না। কারণ এখন সবাইকে কি মহাখালী আমরা পাঠিয়ে দিব? হাজার হাজার লোককে মহাখালী আসবে? এটা তো সম্ভব না। এই জায়গায় সরকার খুব পরিষ্কার নির্দেশনা দরকার। আমি এই যে একটু আগে কথা বলেন যে মাসুদুল আমিন মিন্টু আমার বন্ধু মানুষ, তার বাবাকে নিয়ে সারাদিন উনি যে ক্রাইসিসের মধ্যে গিয়েছেন, কোনো একটা কারণে ধরেন তার বা আমার পক্ষে হয়তো সম্ভব এটা ম্যানেজ করা, সাধারণ একটা মানুষ তার পক্ষে এই চিকিৎসা কিভাবে সম্ভব? বাংলাদেশে যদি এতগুলো হাসপাতাল থাকে, এবং যে হাসপাতালের কথা উনি বলছেন গুলশানের একবার 5 স্টার ফেসিলিটির হাসপাতাল, তারা যদি রোগী রিফিউজ করে তাহলে সেই রোগী কোথায় যাবে? আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা খুব পরিষ্কার করা উচিত, এবং কেউ এইভাবে যদি রোগী রিফিউজ করেন তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এবং অনেকে কিন্তু বাড়িতে বসে অসহায় বোধ করছেন যে সামান্য একটা এই সিজনাল জ্বর হলে কাশি দিতেও ভয় পাচ্ছেন,
যে কি 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 হয় কি না হয়, অথচ দিদি এতটাই ভায়োলেন্ট হয়ে উঠেছে এখনকার কি আমরা? এখনকার সিজন এই সময় আমরা বাংলাদেশে সিজনাল ইনফ্লুয়েঞ্জা এপ্রিল মাসে শুরু হয়, আমাদের সেপ্টেম্বর অথবা অক্টোবরে শেষ হয়। এই বছর আমরা দেখেছি একটু আগে শুরু হয়ে গেছে। এখন সিজনাল ইনফ্লুয়েঞ্জাতে কি হয়, আপনি কি প্রতি বছর এরকম আতঙ্কিত থাকেন? এইরকম লোক তো প্রতি বছর সাফার করে। এখন করোনা এসে দুটার মধ্যে একটু মিক্স আপ হয়েছে। মিক্স আপ হওয়াতে যে আমরা কোথাও না কোথাও এক্সকিউজটা খুঁজছিলাম যে আমি রোগী দেখব না, আমি দূরে থাকব। আমি দেখেছি বহুবার 2009 সালে যখন আমরা সোয়াইন ফ্লু নিয়ে স্ট্রাগল করি, তখন সেটা তো মহামারী ছিল। অনেক নাম করা হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল সাধারণ সর্দি জ্বর নিয়ে রুগী ভর্তি করে দিয়েছেন। এরকম 20, 30, 40 জন রুগী ছেড়ে দিয়েছেন। 3, 4, 5 লাখ টাকা করে আপনার বিলও এসেছে। যখনই একটা সোয়াইন ফ্লু হলো, এটাকে নিয়ে যাও। তখনই আমাদের ফোন করলো যে হয়তো কোথায় আছে আপনাদের সরকারি আইসোলেশন। কেন? আমরা কিন্তু সেই বছর নেই নাই। আমরা কিন্তু এখনও আমি আমাদের রুগী সংখ্যা কম দেখে আমরা হয়তো এখন পর্যন্ত ওই স্ট্রাগলটা করি না, কিন্তু আমরা কিন্তু করতে বাধ্য হব। এবং আমরা আসলে আমি বলি যে এগুলি তো মানবিক দায়িত্ব, আমাদের সবারই দায়িত্ব যে এরকম বিপদের সময় শুধু ডাক্তাররা কেন করবে, শুধু ক্লিনিকের মালিকরা কেন করবে, সবাই মিলে করব। কিন্তু যে দায়িত্বটা ক্লিনিকের মালিকের, যে দায়িত্বটা আমার হাসপাতালের পরিচালকের, যে দায়িত্বটা আমার ডিজি হেলথের, সবাইকে যদি আমরা ঠিকমতো দায়িত্ব পালন না করি, তাহলে অন্য মানুষ আমাদের সাপোর্ট দিবে কেন? সো আমরা অন্য মানুষকে তো অনবোর্ডে আনতে হবে। আমরা প্রতিদিনই বলি সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসুক, আমাদের বুদ্ধিজীবীরা এগিয়ে আসুক, সচেতনতা তৈরি করুক। কিন্তু সচেতনতা তৈরি করাতে আমাদের কোথাও যেন একটু ফাঁক থেকে যাচ্ছে এবং আমরা নিজেরা অনেক বিব্রত হই। আমরা সারাদিন এটা নিয়ে পড়ে থাকি, সারাদিন কাজ করি, কিন্তু যখন এরকম রিপোর্ট আপনারা যতগুলো রিপোর্ট বলেন, প্রত্যেকটা রিপোর্টে আমরা জানি আমরা গুজব যেটা আছে, আরিফ ভাইরা আছেন যে গুজব নিয়ে আমরা বিব্রত হই না তেমন একটা, কারণ আমরা সায়েন্সটা জানি, আমরা সায়েন্সটা জানি। মানে গুজব তো আপনাদের জন্য নয়, এবং আমরা কিন্তু না, আমাদের জন্য প্রচুর গুজব তৈরি, গুজব যাদের জন্য মানে গোটা মানে এটা তো মানে শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই আক্রান্ত করতে পারে। নিজে বিশ্বাস করার উপরে না, কারণ হচ্ছে আমি যদি নিজে মনে করি যে না আমি অসুস্থ এবং আমাকে 2 হুজুর বলেছে যে ছোঁয়াচে বলে কিছু নাই ইসলামে, এইটা বলার পরে আমি যদি পুরো মহাখালী বাজারে চক্কর দিতে থাকি, তাহলে যে রোগীর সংখ্যা বাড়বে এটা কিন্তু আপনাকে আক্রান্ত করবে। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে মানে সাধারণ একটা মাথা ব্যথা নিয়ে যাওয়ার পরে তার দিকে যেভাবে তেড়ে আসছে, এটা একটা মানবিক বাংলাদেশে অমানবিক করোনা হচ্ছে। এই জায়গাটা আমাদের আসলে বোধহয় একটু ইয়ে করতে হবে যে আমরা আসলে কিভাবে কি করব না, সচেতন হব, কিন্তু অমানবিক কতটুকু হব অন্তত একলা বাঁচার জন্যে। আমরা বিরতির পরে ফিরছি, বিরতির পরে নূর তুষারের কাছে। থাইওয়ানের ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেখানে তারা ওখানে করোনাটা হ্যান্ডেল করেছে খুব ভালো করে। উহানের কথা আমরা জানি, চায়না অনেকখানি হ্যান্ডেল করে এসেছে। সেখানকার সোশ্যাল মিডিয়া, স্টুডেন্টদের কি অবস্থা, এগুলো আমি একটু নূর তুষারের কাছ থেকে শুনে নেব বিরতির পর এসে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় গুজব করোনায় শিরোনামে কথা বলছি। আমরা থাইওয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট নূর তুষারের কাছে যেতে চাই। একটু নূর তুষার শুনতে চাই কিভাবে এই যেসব বিষয়গুলো নিয়ে কথা বলছে, আপনি বোধহয় ফলো করছিলেন, গুজব, অতি প্রচার, অপপ্রচার, এবং কেমন ভায়োলেন্ট হয়ে গেছে, কোথাও কোথাও আবার অনেক মানবিকতার গল্প তৈরি হচ্ছে। সেগুলো নিয়েও নিশ্চয়ই আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলবো। নূর তুষার, একটু আমরা ওখানকার অভিজ্ঞতা শুনতে চাই। নূর জি, আপনি যাদের সাথে কথা বলেন তারা অনেক ভালো পয়েন্ট উল্লেখ করেছেন। তো এখানে আমি করোনা ভাইরাসের প্রাথমিক চলাকালীন অবস্থান করেছি। তো এখানে হচ্ছে মোট আক্রান্ত সংখ্যা ছিল এখন পর্যন্ত 82,665 জন এবং রিকভার করেছে 75,000 প্লাস। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক হিউজ পরিমাণ রিকভার করেছে। এর কারণ হচ্ছে কোয়ারেন্টাইন, এটা অনেক ভালোভাবে ফোকাস করছে চীনা সরকার। এবং আপনি জানেন যে
চাইনিজ পিপল অনেক বেশি সচেতন এসবের ব্যাপারে এবং তারা এটা অনেক ভালোভাবে মেনেছে। এজন্য নূর, এটার আমার কাছে প্রাদুর্ভাব আমার একটু বেশি জানতে ইচ্ছে, আমার প্রশ্ন যে আহ, ধরেন কোয়ারেন্টাইন যখন বলেছে তখন তো কোয়ারেন্টাইনে যেতেই হয়েছে, মানতে হয়েছে চাইনিজ যে নিয়ম কানুন শৃঙ্খলা সেটা আমরা জানি, কিন্তু এমন কি হয়েছে যে কারো একটু সামান্য অন্য ধরনের অসুস্থতা, কেউ একটু হয় করোনা নয় এমনি হয়তো একটু কাশি দিয়েছেন, তার প্রতি খুব মানে খুবই অমানবিক আচরণ করা হচ্ছে, এরকম কি কিছু লক্ষ্য করেছেন কিনা? আর আমাদের মতো তো অত চাইনিজ সোসাইটি অত ওপেন নয়, সোশ্যাল মিডিয়া এত কিছু, ফেসবুক, নানা রকমের জিনিসপাতি বিক্রি করা, ওষুধ বিক্রি করা, এগুলি তো আর হয় না, কিন্তু তারপরেও তারা সামাজিক মাধ্যমটাতে তারা কেমন যত্নশীল ছিল সেটা একটু জানতে চাই। যে আপনি যেটা বললেন যে হাঁচি বা কাশির ব্যাপারে, এটা আমি অত ভায়োলেন্ট কিছু লক্ষ্য করিনি। যেটার যে প্রপার চিকিৎসা, যদি আপনার সামান্য জ্বর হয় তাহলে সামান্য জ্বরের চিকিৎসা অবশ্যই তারা করেছে, বা আপনার যদি অন্যান্য সমস্যা থাকে করোনা ভাইরাস বাদে অন্য রিলেটেড, সেগুলোর প্রপার চিকিৎসা করেছে। আচ্ছা, আর মানে সন্দেহ, সোশ্যাল মিডিয়ার কথা বলতে আপনি যেটা বলছেন সোশ্যাল মিডিয়া অনেক ওপেন না বা এরকম কিছু, আমাদের তারা অনেক ওয়েবসাইট অনেক কিছু সাজেস্ট করেছে যেগুলোতে আমরা করোনা ভাইরাসের লাইভ ডেটা দেখতে পারি, অথবা আমি যে অঞ্চলে বসবাস করছি সে অঞ্চলে কতজন আক্রান্ত সেটাও আমরা দেখতে পারি। আচ্ছা, ইভেন অনেক সিম কোম্পানি থেকে আমাদের বলা হয়েছে নিকটস্থ যে হসপিটাল আছে সেগুলো অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের তো নিজেদের আইসোলেশনে রাখার ফলে আমাদের মেডিকেল চেক আপ হয়েছে প্রত্যেকদিন 2 বার করে। সো এভাবে আর কি আমরা কোয়ারেন্টাইন টাইমটা পার করেছি। আচ্ছা, ভয় পাননি তো? মানে এখানে যদি এখন এইরকম বাংলাদেশে এখন যে অবস্থা, করোনা একটা বড় একটা ভীতির নাম, যে হলেই মারা যাচ্ছে এবং অথবা হলে কাউকে বলা যাবে না, লুকাচ্ছি আমরা ইনফরমেশন, এরকম। না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের সময় চাইনিজ সরকার ওপেনলি বলে দিয়েছে যদি কারোর করোনা ভাইরাসের সন্দেহ থাকে সে যেন উইলিংলি বলে, এটা যেন গোপন করা না হয়। কারণ এটা তো চিকিৎসা, অন্যান্য চিকিৎসা আছে, যেহেতু ভ্যাকসিন তৈরি হয়নি, অন্যান্য চিকিৎসা আছে এবং প্রপার চিকিৎসার মাধ্যমে অনেকে রিকভার করছে অলরেডি, আপনারা জানেন। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ নূর তুষার। আমরা বলছিলাম যে গুজবের কারণে করোনার নিয়ে যে রকম ট্রমা তৈরি হয়েছে, ঠিক ভীতি বলবো না, ট্রমা তৈরি হয়েছে, সেটাও একটা বড় চিন্তার কারণ। সেগুলো নিয়ে আমরা আমাদের বাংলাদেশে অনেক কাজ হচ্ছে মিডিয়াতে, পাশের দেশেও এটা একটা ট্রমা, একটা বিরাট বড় ইস্যু করোনার পাশাপাশি, সেটা নিয়েও অনেকে কাজ করছেন। আমাদের এক বন্ধু এই ট্রমাটা দূর করার জন্য এবং করোনার ঠিকঠাক ইনফরমেশন যেন আমরা জানি, সেটা নিয়ে পাশের দেশের আমাদের এক বন্ধুর করা একটা ছোট্ট ভিডিওর অংশ একটু দেখে নিই। নাম করোনা। হ্যাঁ, করোনা। चल हट करोना। क्या बात है छोटू, बहुत मस्त खेला है, बिंदास खेला है। क्या इस तरह से हम कोरोना वायरस पर जीत पा सकते हैं? नहीं। ऐसा करने से हम सिर्फ और सिर्फ दूसरों को ठेस पहुंचा सकते हैं। चलिए मिलके लड़ते हैं कोरोना वायरस के साथ। एक दूसरे से हाथ ना मिलाएं। नमस्कार, वैदिक काल के इस गुण को अपनाएं। कुछ दिनों तक भीड़ भाड़ वाली जगहों से दूरी बनाए रखिए। अगर आपको कोई बीमार इंसान दिखे तो उनसे 3 मीटर की दूरी बनाए रखिए। जब भी आप बाहर जाए अपने हाथों से
आंख, नाक और मुंह को ना छुए। बाहर से आने के बाद, शौच के बाद और खाने से पहले अपने हाथों को सैनिटाइजर से अच्छे से धोइए या फिर साबुन से अच्छे से धोइए। जितना हो सके अपने आप को साफ सुथरा रखिए। अगर आपको लगे कि आप बीमार हो तो तुरंत अपनी जांच करवाएं। लोगों से दूरी बनाए रखें और चेहरे पे हमेशा फेस मास्क लगाएं। এরকম একটি অবস্থায় মানে একটু খুব প্রতীকী কিন্তু এরকম একটি অবস্থায় তৈরি হয়েছে নিশ্চয়ই। যোগ করবেন কিনা এই ব্যাপারে একটু বলি। আমার দৃঢ় বিশ্বাস যে যেটা আমরা দেখেছি আমাদের দেশে এরকম কখনোই হবে না, কারণ আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভালো জিনিসও দেখেছি। কিছুদিন আগে দেখলাম আমাদের দুইজন ভাই, ওনারা স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন যে তোমরা যদি কেউ জানাজার কাউকে না পাও, গোসল দেওয়া যদি কাউকে না পাও, আমাদেরকে ডেকো। আমরা দুইজন আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। আমরা কিন্তু এটা স্পষ্ট করে বলতে চাই, এবং আপনারা জানেন কিনা যে আমরা কিন্তু র্যাবের পক্ষ থেকে অনেকগুলো মহৎ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কিন্তু ঢাকার বিভিন্ন স্পটে এবং সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা বেসিনের আয়োজন করেছি, যেখানে সুস্থভাবে সবাই গিয়ে হাত ধুতে পারবে। এবং আমরা কিন্তু আমাদের প্রচুর প্রোটেক্টিভ গিয়ার আমরা আয়োজন করছি। আমরা জানি যে যদি সমস্ত বাংলাদেশ লকডাউন হয়েও যায়, কিছু ডাক্তার বলি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বলি অথবা ফায়ার ব্রিগেড, এদের কিন্তু কোনো ছুটি থাকবে না। সো আমাদের কাজ করতেই হবে। সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, ভয় পাওয়ার কিছুই নেই। আমরা সবাই একসাথে কাজ করব এবং আমরা জনগণের পাশে আছি এবং আমরা সব রকমের সাহায্য আপনাদেরকে করব। এই বিষয়ে ভয় পাওয়ার আমি একটু ডক্টর ASM আলমগীর, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে জানাজা নিয়েও ভয় পাচ্ছে, ধরলাম করোনা আক্রান্ত একজন মানুষ মারা গেছেন, জানা যায় মানে এবং মরার পরের রিচুয়ালটা তো আমরা জানি যে গোসল দেওয়ানো ইত্যাদি ওরকম, জানা যায় যারা দাঁড়াবে সেই আক্রান্ত মানুষ মানে ওই মৃত মানুষটির তরফ থেকে কি ভাইরাসটা ছড়ানো সম্ভব? ব্যাপারটা আসলে এটার জন্য নির্দিষ্ট কিছু প্রটোকল আছে, আমরা প্রটোকলগুলো ফলো করি, কিন্তু সকল ধর্মের সকল শিষ্টাচার মেনেই সেটা করা হয়। যেখানে গোসল করানোর প্রয়োজন সেখানে গোসল করানো হয়। তবে যেহেতু মৃতদেহের প্রত্যেকটা নাক মুখ বা প্রত্যেকটা গহ্বর থেকে ভাইরাস ছড়াতে পারে, সেজন্য যারা গোসল করাবেন তাদের জন্য আমরা পিপির ব্যবস্থা করি এবং এরপরে স্পেশাল বক্সে ওনাদের কাছে সব ডেড বডি বক্স যেগুলি পাওয়া যায় সেগুলিতে করে দেওয়া হয়। এবং জানাজা পড়াতে আসলে জানাজা যখন পড়ে তখন আর আসলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তারপরেও আমরা বলি অন্তত পক্ষে 1 মিটার দূরত্ব রেখে লাইন ধরে সবাই দাঁড়িয়ে পড়বে। সো কোথাও আসলে ছড়ানোর মাধ্যম হিসেবে তো এখনো পর্যন্ত আমি জানি করোনা সম্পর্কে পুরো ধারণা মানে প্রতিদিনই নতুন নতুন করে আমরা তথ্য পাচ্ছি যে এভাবে না ওভাবে ছড়ায়, কিন্তু এখনো পর্যন্ত ছড়ানোর যে ব্যাপারটি সেটা দেখছি ড্রপলেট, তার হাঁচি কাশিটা হলো মূল। চোখ দিয়ে ভেতরে ঢুকবে, নাক দিয়ে ঢুকবে, মুখে মানে এটা আসলে রেসপিরেটরি ভাইরাসগুলোর ক্ষেত্রে আমরা যেটা শ্বাসতন্ত্রে সংক্রমণ করে সেক্ষেত্রে আমরা বলি যে আপনি অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ করবেন না, কারণ আমরা যে কোনো রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে বলি ক্লোজ কন্ট্যাক্ট মানে হলো 1 মিটার দূরে, অর্থাৎ 1 মিটারের ভিতর আসলে আপনাকে এইসব প্রিকশন নিতে হবে। করোনা ভাইরাসের যে ড্রপলেট আপনি হাঁচি কাশি দিলে সেটা 1 মিটারের বেশি আসলে যেতে পারে না। ভিডিওতে আপনার ভিডিওটিতে 3 মিটার বলেছে, সেটা অনেক দূরত্ব না, কিন্তু মৃত মানুষটা তো আর হাঁচি কাশি দিবে না, কিন্তু এই জায়গায় এরকম একটি মানে ভয়াবহ এটা আমরা দেখেছি, আমাদের আগের ভয়াবহ অভিজ্ঞতা আছে যে মৃতদেহ থেকে একজন থেকে আমরা যদি প্রপার প্রিকশন না নিই তাহলে 2014 সালে ইবোলার সময় একজন থেকে 156 জন লোকের ইনফেকশন হয়েছে। সো এবং এটা 2009-ও এরকম কিছু ইনফেকশন আছে, সেজন্য এসব প্রটোকলগুলো ইবোলা আর করোনা তো একরকম করে নিশ্চয়ই না, কিন্তু ওই যে বডি অরিফিস দিয়েই ছড়াতে পারে। সেই প্রস্তুতিটুকু যারা সৎকারের কাজটুকু করেন তারা তো সেই জিনিসটি জানেন, কিন্তু এই যে একটা মৃতদেহ সৎকার নিয়েও যে একটা ভীতি তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে এক ধরনের ট্রমা তৈরি করা হচ্ছে। কেউ করোনা আক্রান্ত হলে আইসোলেশন শব্দটা এমনভাবে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে পাশের ঘরে আমার বন্ধুটি বা আমার পরিবারের সবচেয়ে প্রিয়জনটি অসুস্থ থাকবে, তাকে আমি দেখতেও পারবো না, ছুতেও পারবো না। এটাই কি সর্বোচ্চ ব্যবস্থা? এটা আসলে যে ব্যাপারটা যেটা হয় যে এটা শুধু যে পাশের ঘরে বন্ধু বলে না, এটা হলো যে আপনি যদি
আইসোলেশন অবস্থায় আমরা যেটা করি এটা আমরা কঠোরভাবেই পালন করি, এবং আপনি জানেন যে আমরা কিছু প্রোটোকল মেনেই কাজগুলো করি, এবং আমরা যতক্ষণ নেগেটিভ না আসে, এটা হলো প্রথম দিকে, যতক্ষণ নেগেটিভ না আসে আমরা তাকে হসপিটাল থেকেও ছাড়ি না। এটা কারো ক্ষেত্রে 15 দিন হতে পারে, কারো ক্ষেত্রে 5 দিনে হতে পারে। আমরা এই সাবধানতাটা এই জন্যই নেই যে এখন যদি আপনি এরকম আপনার আত্মীয় গেলেন, দেখা করলেন, আমরা বাংলাদেশে কালচারালি হাসপাতালে গিয়ে প্রথম কাজ করি মাথায় একটা হাত দিই, এবং আমরা তো সব ভিজিটর আর ডাক্তার নয়, কিন্তু হাত দিয়ে উল্টোভাবে জ্বর দেখি, এবং এগুলি হলো ভয়ঙ্কর দিক। এবং আপনি যে ইনফেকশন নিয়ে যাবেন না, আমাদের বাংলাদেশে যেটা আরও একটা ভয় যে আপনি দেখবেন করোনা রিলেটেড অনেকগুলো ইনফেকশন হলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যে আপনার হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও জরুরি। সো আপনি যদি একটা ইনফেকশন নিয়ে বাসায় চলে যান, আপনার কমিউনিটি স্প্রেড করবে। এই জন্য প্রথম দিকে সংক্রমণ যতই মৃদু হোক আমরা রাখছি হাসপাতালে। এটা স্পষ্ট যে আমরা টাচ করা যাবে না, একটা দূরত্বে থাকবে, কিন্তু কোয়ারেন্টাইন, আইসোলেশন ইত্যাদিগুলোকে, লকডাউন ইত্যাদি দিয়ে আমরা এমন একটা ভীতি রাজত্ব এবং অমানবিক লকডাউন কথাটা আসলে আমারও অনেক আপত্তি, মানে স্বার্থপর একটা জায়গা একটা চলে গেছি যে আমি একাই বাঁচবো, দরজা বন্ধ করে আমি একাই বাঁচবো, একাই 3 বস্তা চাল রিজার্ভ করে রাখবো, আর পাশে আমার মা অসুস্থ হয়ে পড়বে, তাকেও যেন আমি না ধরি। এরকম একটি অবস্থায় বাংলাদেশ এই কনসেপ্টটা বোধহয় যায় না। সে কারণেই আমরা অনেক বেশি ট্রমাটাইজ এই করোনা নিয়ে। এই কারণে একটু ঠিকঠাক তথ্য ঠিকভাবে বোধহয় দেওয়া উচিত। সে কারণেই আমাদের আজকের আয়োজন গুজব করোনা। বিরতির পরে ফিরছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা একেবারে শেষ ভাগে আমরা গুজব করোনা শিরোনামে কথা বলছি। আরও একজনের সঙ্গে একটু সংযুক্ত হতে চাই, তাসফিক উদ্দিন চৌধুরী। আমরা তাসফিক যখন চীনে ছিলেন, তাইওয়ানে ছিলেন, তখন চীনে একেবারে উহানের অবস্থা খুবই খারাপ, সেই সময়ে গৃহবন্দী অবস্থায় মোটামুটি ছিলেন তাসফিক। বাংলাদেশে এখন এসেছেন, আমরা একটু তার খোঁজ খবর নেবার জন্য ফলো আপ সংযুক্তি। তিনি এখনো কোয়ারেন্টাইনে আছেন। তাসফিক কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। এখন কতদিন ওখানে আপনার কোয়ারেন্টাইনে থাকতে হলো? তাইওয়ানে, আর তারপরে এখন এসে বাংলাদেশে কতদিন ধরে এসেছেন, আর কেমন কোয়ারেন্টাইন এটা? ম্যাম, আমরা যখন ওখানে ছিলাম আমাদেরকে হলো আপনার জানুয়ারি 24 তারিখের দিকে আমাদেরকে বলা হয়েছে। দেন হলো আপনার আমি বাংলাদেশে এসেছি হলো আপনার ফেব্রুয়ারি 9 তারিখ। আপনার কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করার পরে ইউনিভার্সিটি থেকে যখন পারমিট করলো, দেন হলো আমরা আপনার আসতে পারি। আসার পরে হলো বেশ কয়েকদিন, প্রায় হলো আপনার নিয়ার বাই 13 দিন হলো আমি বাসার মধ্যে ছিলাম। আর হলো এখন হলো যখন আপনার বাংলাদেশে যেদিন থেকে হলো আপনার ব্রেকআউট হওয়া শুরু করলো, সরি ব্রেকআউট বলে ভুল হবে, যেদিন থেকে আমি আপনার আমরা যে ব্যাপারটা লক্ষ্য করি যে আপনার কয়েকজন আপনার আক্রান্ত হয়েছে, আপনার তখন থেকে হলো আমরা সেলফ কোয়ারেন্টাইন নিয়েছি, আমি এবং আমার সম্পূর্ণ পরিবার আর কি। আচ্ছা, সেলফ কোয়ারেন্টাইন মানে আপনার তো আর কোনো, মানে আপনি তো চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন, আপনি তো 2 দফা কোয়ারেন্টাইন থেকে এসেছেন, আবারও এটা কি মানে এটা নিজে থেকে নাকি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে যে বের না হওয়ার জন্যই? ম্যাম, এখানে হলো দুটো বিষয় আছে। সেটা হলো আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা কোয়ারেন্টাইন শব্দটাকে আমরা খুব বেশি আমরা খারাপ ভাবে নিয়ে নিচ্ছি, বা আমরা অনেকে বুঝছি না ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। আমি যে কোয়ারেন্টাইন শব্দটাকে আমি যদি একটু ভেঙে যদি বলি, আপনি ঘরবন্দি বলতে পারেন। নিজেকে ঘরবন্দি করে রাখতে হবে, আর কিছুই না। আর হলো নিজেকে নিজের স্বার্থে ঘরবন্দি করে রাখতে হবে, এবং নিজের যে পরিবার বর্গ, আপনার যদি পারেন নিজের পরিবার বর্গের সাথেও হলো পরিবার যে মানুষজন আছেন ওনাদের সাথে কম মেলামেশা এবং কম কথাবার্তা, এবং যেটাকে বলা হয় হলো ঘরও শেয়ার করা যাবে না। আপনার যে আমরা যখন চায়নায় যখন ছিলাম, আমি আমার যে রুমমেট ছিল, ইভেন কি আমি আমার রুমমেট দুজন আলাদা টাইমে খাইতাম, আলাদা টাইমে আমরা সবকিছু আমাদের টাইমে, আমাদের টাইম বলেন, আমাদের কাজ বলেন, সবকিছু আমাদের আলাদা আলাদা ছিল।
ইভেন কি আপনার যেটাকে বলা হয় হলো একজন আরেকজনের কাছ থেকে মিনিমাম আপনার 6 ফিট দূরে থেকে আমরা কথাবার্তা বলতাম আমরা মিনিমাম। আমাদেরকে হলো এভাবে আমাদেরকে ট্রেন করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে হলো এই জিনিসগুলো মানা হচ্ছে না। নাকি আপনার যেটাকে বলা হয় হলো আমরা অ্যাকচুয়ালি এই কালচারের সাথে আমরা এখনো নিজেদেরকে মানিয়ে নিতে পারছি না। আমার মনে হয় আমাদের উচিত যত আমাদের নিজেদের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই কোয়ারেন্টাইন বলেন, আপনার যে করোনার যে কালচারটা, এই কালচারটাকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে নিজেদের স্বার্থেই। বাহ, এই একটা পজিটিভ কথা আমি অন্তত তাসফিকের কাছ থেকে শুনলাম। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে প্রশ্ন করবে তাসফিক, থাকুন। তাসফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন। একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি যখন কোয়ারেন্টাইনে ছিলেন তো এই সময়গুলো তো আপনার খাওয়া দাওয়া বা অন্যান্য জিনিসপত্র যোগানটা আপনি কিভাবে পেতেন, একটু আমাদেরকে সাজেস্ট করুন, তাহলে আমরা হয়তো ভবিষ্যতে প্ল্যান করতে পারি। ওকে স্যার। স্যার নাম্বার 1 আমরা তো আপনার ইউনিভার্সিটি সম্পূর্ণ আমাদের একটা আপনার ক্যাম্পাস ছিল, ক্যাম্পাসে আমাদের টিচার্স স্টুডেন্টস আমাদের ডিফারেন্ট কলোনি ছিল। আমাদেরকে ইউনিভার্সিটি থেকে হলো আপনার একটা আমাদেরকে অ্যাপস দিয়েছিল। আমরা ওই অ্যাপসে হলো আমাদের দৈনন্দিন আমাদের যেসব জিনিসপত্র আছে এই জিনিসপত্রগুলো আমরা আপনার অর্ডার করতাম, 2 দিন বা 3 দিনের মধ্যে আমাদের কাছে চলে আসতো। অনেক সময় এটা হলো আপনার যেদিন অর্ডার করতাম ওই দিনে চলে আসতো। আমি অলরেডি আপনার গভর্নমেন্ট লেভেলে হলো আপনার একজনকে আমি সাজেস্ট করেছি, যিনি আমরা আপনার ওয়ার্ড বেসিসে আমরা এই কাজটা করতে পারি। আমাদের বিভিন্ন যে ওয়ার্ড ঢাকা শহর বলেন বা ঢাকা শহরের বাইরে বলেন, ওয়ার্ড বেসিসে আমরা যদি আপনার অ্যাপস ভিত্তিক করে যে চালু করি, তো আমার মনে হয় জিনিসটা খুব ইজিলি ভাবে হলো আমাদের এরিয়ার যে মানুষজন আছে ঢাকা শহরের আপনার ইজিলি সাপোর্ট দেওয়া যাবে আর কি, আপনার আমাদের যে লজিস্টিক সাপোর্ট যেটাকে বলা হয় আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তাসফিক। আমরা করোনা কালচার এই শব্দটি আমার কাছে খুব পজিটিভ মনে হলো, যে এখানে কোনো ভীতি নেই, এখানে এক ধরনের সচেতনতা, সাবধানতা। আমরা কিভাবে কি করতে পারি, 6 ফিট দূরে থেকে বা 3 ফিট দূরে থেকে কথা বলা, আর মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এগুলো তো আসলে মানে সুলক্ষণ। এই সুলক্ষণগুলো বোধহয় আমাদের প্র্যাকটিস করা নিয়েই এত সব ট্রমা তৈরি হয়েছে। শেষ মন্তব্য সবার কাছ থেকে 1 মিনিট করে একটু শুনে নিতে চাই। লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম। আমি আবারও বলছি একটা কথাই, সেটা হচ্ছে যে আমরা ভয়কে আমরা উতরে গিয়ে আমরা এটা আসলে একমাত্র সচেতনতা থেকেই আমরা এটাকে আমরা সবাইকে এটাকে থেকে বের হয়ে আসতে পারি। এবং আমরা বলবো যে অবশ্যই এই কোয়ারেন্টাইন বিষয়টাকে আসলে ভীতির পর্যায়ে না রেখে এটা একটা কালচারে পরিণত করি। এবং কিছু যে এই যে কালচারগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, যে হাঁচির সময় একটা রুমাল ব্যবহার করা, তারপর আমরা যখন হাই তুলছি একটা কিছু হাত রাখা, এই বিষয়গুলোকে যদি আমরা প্র্যাকটিস করে নিতে পারি, আমার কাছে মনে হয় এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর ভীতি থেকে না থেকে সবাইকে আমরা জানাবো যে আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন, এটা ভয় না, একমাত্র আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি এইখান থেকে আমার মনে বের হয়ে আসা সম্ভব, এবং কোনো গুজব সৃষ্টি না করি। বাহ, ডক্টর এস.এম. আলমগীর। আমার আসলে একটাই কথা, আমরা সচেতন হই, আতঙ্কিত হব কেন আমি আসলে সেটা এখনো জানি না। কিন্তু আমরা হয়তো গ্লোবাল মিডিয়াও একটা বিশাল প্রভাব, আমরা CNN BBC দেখেও আমরা দেখি যে সারাক্ষণ করোনাই আছে, এবং সারা পৃথিবীতে অনেক দেশে লকডাউন দেখে আমরা মনে করি যে ও লকডাউন বোধহয় এখানে আসলো বলে, কিন্তু ব্যাপারটা এরকম না, যে এক এক দেশের নিয়ম এক এক রকম হবে। লকডাউন কথাটাই আমার আপত্তি, আসলে আমি প্রথম থেকে আমি ব্যবহার করতে চাই না। কিন্তু ঢাকায় বা বাংলাদেশে আমরা আমাদের 27 জন রোগী, আমরা আসলে একটা রোগীও চাইনি, আমরা 2.5 মাস পর্যন্ত ঠেকিয়ে রেখেছিলাম কিন্তু। এবং এখন আমরা নিরন্তর কাজ করি আমার কমিউনিটিতে। যেন একটা জিনিস একটু আশ্বস্ত করবেন, যে ওই 27 জন, ওই এমনিতেই তো এক ধরনের পারসেপশন যে আপনারা কম কম বলছেন, সরকার ঠিক করে আপনাদেরকে বলতে দিচ্ছে না, সেই পারসেপশন একদিকে। আরেকদিকে যে রেশিও, যে প্রথম দিন 2 জন 5 জন রোগী, তারপরে দিন 15 জন, তারপরে 27 জন, এটার যে জ্যামিতিক হারে যে একটা প্রোগ্রেশনের একটা চার্টও কিন্তু ভাইরাল, মানে এমন দেখানো হয়েছে যে 2 কোটি লোক এই যে ডিজিজ মডেলিং নিয়ে, মানে মহামারীর সময় অনেকে অনেক রকম সায়েন্টিফিক প্রেডিকশন করবে। এখন যে ডিজিজ মডেলিং নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশে 81% লোক আক্রান্ত হয়ে যাবে, এটা কিন্তু এই একই মডেলে গ্রেট ব্রিটেনেরও 81% লোক আক্রান্ত হবে, ইউএসএরও
আক্রান্ত হবে কখন? যখন আপনি কোনো কাজ করবেন না, আপনি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য কাজ করবেন না, আপনি সচেতনতা করবেন না, আপনি কোনো ট্রিটমেন্ট করবেন না, আপনার কোনো আইসোলেশন ফ্যাসিলিটিস নাই, আমরা কোনো কিছুই মানবো না তখন 81%। এবং সারা পৃথিবীতে ইভেন উহানে যে প্রথম যেখানে শুরু, আপনি যদি কেস নাম্বার এবং উহানের টোটাল পপুলেশন দেখেন, অ্যাটাক রেট ইভেন নট 5%, 0.5%-এর নিচে। সো এটা নিয়ে আমাদের মডেলিং যারা করেন তাদের সাথে আমাদের বিতর্ক হয়, মানে এই মডেলিং এর রেজাল্ট আপনি আসলে কখন প্রকাশ করবেন? যে মডেলিংটাও এক ধরনের ভীতি তৈরি করছে না? এটা এক ধরনের সায়েন্স ইনফেকশাস ডিজিজের মডেলিং তৈরি হয়, আমরা অনেকে এগুলি করতে পছন্দ করি, যার যেটা স্পেশালিস্ট সেটা এরকম করে আমরা হয়তো দেখি যে আমাদের এখন যেটা যেমন বলা হচ্ছে, আমাদের খুবই বলা হচ্ছে যে এটার রিপ্রোডাকশন রেট 2 থেকে 4। সো অর্থাৎ 2 থেকে 4 মানে একজন আক্রান্ত হলে 2 জন অথবা 4 জন আক্রান্ত হবে। কিন্তু এটা আবার কীভাবে কমাবো সেটাও তো আমরা জানি, সেই কাজগুলোই আমরা করি। এবং আমরা সর্বত্র গ্লোবালি সকল দেশ চেষ্টা করছে এটা 2 থেকে 4 না, এটা 2 থেকে 1-এ নিয়ে আসার। 1-এ নিয়ে আসলে এটা কমে যাবে। আমার লাস্ট কথা হলো যে হাত ধুইতে হবে, এটা হলো বাস্তবতা। পরিষ্কার হাত রাখতে হবে, সাবান পানি দিয়ে হাত ধুইতে হবে। এই স্যানিটাইজারের পিছনে কোনো দৌড়ানোর দরকার নাই। বাংলাদেশের সকল সাবান, বাংলাদেশে আমি যে আপনি আগেও বলে গেছি যে সাবান যত পচা হবে তত দ্রুত ভাইরাস মরবে। এবং ইনভ্যালভ ভাইরাসের এটা একটা দুর্বল দিক, এবং এই দুর্বলতাটা যদি আমরা সবাই মিলে ইউজ করি, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করব না, এটাই হলো আমার ভাইরাসের শরীরের ভিতর ঢোকার সোর্স। এবং আমরা ভদ্রলোক হব, আমরা নাক মুখ থেকে হাঁচি কাশি দেব। করোনা হইলেই মরবো না, এটুকু তো আপনার। করোনাতে 82% লোক হাসপাতালে যেতেই হয় না, কিন্তু আর 3% লোকের জন্য কেয়ার নিতে হবে। সারা সরকার, সমাজ, সবাই এই একটা কাজ করবে। একজন মানুষও মারা যাক এটা আমরা কেউই কামনা করি না। অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষ মন্তব্য আরিফ জেবতি। বেশি আবার আতঙ্কিত হবেন না বলাটাও ভালো না। আমার কথা হচ্ছে আতঙ্ক থেকে যদি ভালো কিছু হয়, আতঙ্কও ভালো। বিশেষ করে গুজবটা যাতে না হয় সেটা দেখতে হবে। প্যানিক হওয়া যাবে না, কিন্তু সতর্ক থাকতে হবে। আবার কিছুই হলো না, আমরা এইভাবে যদি মনে করি যে না শুধু মাস্ক পরলেই তো হয়ে গেল, সেটাও হয়তো উচিত হবে না। কারণ একটা নতুন ভাইরাস, এটা নিয়ে এখনো তো গবেষণা চলছে, গতিপথ বোঝাটাও একটা ব্যাপার আছে। এই সময়টা দিতে হবে। বিস্তৃতিটা এবং বিস্তারটা যত কমিয়ে রাখা যায় এই পর্যায়ে, যতটুকু আবিষ্কার হচ্ছে ততটুকু ভালো। ঘরে থাকুন যতক্ষণ সম্ভব, এটাই হচ্ছে শেষ কথা। এবং বাকি সাবধানতা, আমরা ইনফরমেশনগুলো আমরা সবাই জেনে গেছি, এখন মেনে চলার ব্যাপার। কি করতে হবে এটা কিন্তু আর বাংলাদেশের কাউকে বুঝিয়ে বলতে হবে না, করা উচিত এটাই বারবার বলতে হবে। একই শব্দ, আমরা ওই শব্দ বন্ধটাই ইউজ করলাম। করোনা কালচারে যদি থাকি তাহলে আসলে করোনা আমাদেরকে একদমই ধরতেই পারবে না। কালচারটা মানাটাই জরুরি, এটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য। সবাই সুস্থ থাকি, নিরাপদে থাকি, করোনা থেকে দূরে থাকি, কালচারটা মেনে চলি। ভালো থাকবেন সবাই।